2004 সালের 31 জানুয়ারি সকালবেলা পাকিস্তানের জনগণ ঘুম থেকে উঠেই একটি দুঃসংবাদ পায়। তারা জানতে পারে তাদের জাতীয় গৌরবের প্রতীক ও পরমাণু বোমার জনক আব্দুল কাদির খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের কাছে পরমাণু প্রযুক্তি সরবরাহ করেছেন। কাদির খানের গ্রেপ্তারের খবরকে পাকিস্তানি জনগণ ভালোভাবে নেয়নি। তারা যে পরমাণু বিজ্ঞানীকে কয়েক দশক ধরে তাদের মনের মণিকোঠায় স্থান দিয়ে রেখেছিল, তার অবমাননা তারা সহ্য করতে পারেনি। রাজধানী ইসলামাবাদ সহ সারা দেশে তার গ্রেপ্তারের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আব্দুল কাদির খান 1936 সালে বর্তমান ভারতের ভোপাল শহরে জন্মগ্রহণ করেন। 1947 সালে যখন তার বয়স মাত্র 11 বছর, তখন ব্রিটিশ শাসন থেকে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় এবং পাকিস্তান নামক আলাদা রাষ্ট্র গঠিত হয়। আব্দুল কাদির খানের পিতা পরিবার নিয়ে স্থায়ীভাবে পাকিস্তানের করাচিতে চলে যান। আব্দুল কাদির খান 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে মেটালোলজি বা ধাতুবিদ্যায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং এরপর আরও উচ্চশিক্ষা অর্জন করতে ইউরোপে গমন করেন। প্রথমে তিনি জার্মানিতে এবং এরপর হল্যান্ডে উচ্চতর শিক্ষা অর্জন করেন। এরপর তিনি বেলজিয়ামে যান এবং সে দেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে মেটালোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্রিটেন, জার্মানি ও হল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইউরেনকো নামক ডাইনামিক ফিজিক্স রিসার্চ ল্যাবরেটরিতে গবেষক হিসেবে যোগদান করেন। অত্যাধুনিক সেন্ট্রিফিউজ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রের সাহায্যে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ইউরেনকো প্রতিষ্ঠিত হয়েছিল। ইউরেনকোতে খানের অন্যতম প্রধান দায়িত্ব ছিল সেন্ট্রিফিউজ তৈরির প্রযুক্তি সংক্রান্ত নথিপত্র জার্মান ভাষা থেকে ডাচ ভাষায় অনুবাদ করা। উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে তিনি জার্মান ও ডাচ উভয় ভাষা রপ্ত করেছিলেন। ওই গোপন নথিপত্র অনুবাদ করতে গিয়ে তিনি সেন্ট্রিফিউজ তৈরির প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করে ফেলেন। আব্দুল কাদির খান চেতনায় একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং মুসলমানদের সম্মান কিভাবে বাড়ানো যায় সে চিন্তা সবসময় তার মাথায় ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে কাদির খান সবসময় মনে করতেন ওই যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে এবং এ বিষয়টি তাকে সবসময় মানসিকভাবে পীড়া দিত। এরপর 1974 সালে ভারত প্রথমবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর তরুণ পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেন। তিনি পাকিস্তানকে পরমাণু বোমার অধিকারী করতে সংকল্পবদ্ধ হন। খান বুঝতে পারেন ইউরেনকোতে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রযুক্তি আয়ত্ত করেছেন তা দিয়েই পরমাণু অস্ত্র তৈরির কাজে হাত দেওয়া সম্ভব। আব্দুল কাদির খান 1974 সালেই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লিখে জানান তিনি সেন্ট্রিফিউজ তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া আয়ত্ত করেছেন। কাজেই ইসলামাবাদ চাইলে তিনি পরমাণু বোমা তৈরির কাজে হাত দিতে পারেন। 1974 সালের ডিসেম্বর মাসেই ভুট্টো হল্যান্ড সফরে গিয়ে আব্দুল কাদির খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে দেশে ফিরে পরমাণু স্থাপনা তৈরির কাজে হাত দেওয়ার আমন্ত্রণ জানান। আব্দুল কাদির খান এজন্য পাক প্রধানমন্ত্রীর কাছে সময় চান। তিনি পরবর্তী 1 বছরে পরমাণু অস্ত্র তৈরির সমস্ত নথি হস্তগত করেন এবং ইউরোপের কোন কোন দেশের কাছ থেকে কোন কোন পদার্থ সংগ্রহ করবেন তারও একটি লিস্ট তৈরি করেন। ইউরেনকোতে কাজ করতে গিয়ে তিনি ইউরোপের প্রায় সব দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছিলেন। আব্দুল কাদির খান 1975 সালের 15 ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে হল্যান্ড ত্যাগ করেন। ওই সফরে তিনি তার ডাচ স্ত্রী ও সন্তানদের সঙ্গে পাকিস্তানে যা নিয়ে আসেন তা হচ্ছে অ্যাটম বোমা তৈরির পরিপূর্ণ নকশা। পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আব্দুল কাদির খানকে অভূতপূর্ব সংবর্ধনা প্রদান করেন এবং তাকে পাকিস্তানের পরমাণু কর্মসূচির প্রধান নিযুক্ত করেন। 1976 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে প্রথম শক্তিশালী পরমাণু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, যেটি বর্তমানে ডক্টর আব্দুল কাদির খান রিসার্চ ল্যাবরেটরি নামে সমধিক পরিচিত। খান পাকিস্তানে যে পরমাণু স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন সেটি জার্মান নকশায় গড়ে ওঠে এবং ওই স্থাপনার সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরমাণু উপাদান ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়। 2 বছরের মাথায় 1978 সালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে কাদির খান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। ওই বছরই রাজধানী ইসলামাবাদের কাছে কাহটায় পাকিস্তানের প্রথম পরমাণু চুল্লি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এখানেই দেশটি প্রথম পরমাণু বোমা তৈরি করে।
প্রশ্ন উঠতে পারে, পাকিস্তানের এই পরমাণু তৎপরতা কি আমেরিকার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল? উত্তর হচ্ছে না। মার্কিন ও ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো নিজ নিজ সরকারকে এই তথ্য সরবরাহ করেছিল যে পাকিস্তান পরমাণু গবেষণার ক্ষেত্রে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে। মার্কিন সরকারও ওই কর্মসূচি বন্ধ করার জন্য ইসলামাবাদের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করেছিল। এবার প্রশ্ন ওঠে, তাহলে ওয়াশিংটন কেন বাধা দেয়নি? পাকিস্তান ও আব্দুল কাদির খান উভয়ে সৌভাগ্যবান যে তারা যখন পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি জোরে সোরে শুরু করেন এবং যখন ওয়াশিংটন তা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, তখনই 1979 সালে প্রাচ্যের তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নেয়। মার্কিন সরকারকে তখন স্বাভাবিকভাবেই সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলা করার দিকে মনোনিবেশ করতে হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেজেনস্কি ছিলেন চরম কমিউনিস্ট বিদ্বেষী লোক। তিনি পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে বাদ দিয়ে কিভাবে মস্কোকে শায়েস্তা করা যায় সেদিকে আগ্রহী হয়ে ওঠেন। ব্রেজেনস্কি পাকিস্তান সফরে গিয়ে পাক সেনাবাহিনীর মাধ্যমে আফগান মুজাহিদদের প্রতি সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেন এবং বলেন, সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মুজাহিদদের সর্বাত্মক সহযোগিতা দেবে ওয়াশিংটন। ওই সময় আমেরিকার সহযোগিতায় বিভিন্ন আরব দেশ থেকে জিহাদে অংশ নিতে হাজার হাজার মানুষ আফগানিস্তানে আসে এবং এদেরই একটি অংশ আমেরিকার সহযোগিতায় আল কায়দা গঠন করে। এই আল কায়দা নেটওয়ার্ক পরবর্তীতে 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় হামলা চালায় এবং সেই আল কায়দাকে ধ্বংস করার জন্য ওই বছরই আমেরিকা আফগানিস্তান দখল করে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। কার্টারের পর রোনাল্ড রেগান ক্ষমতায় এসেও দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের আগের নীতি অব্যাহত রাখেন এবং আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কাজে পাকিস্তানকে জোরে সোরে ব্যবহার করতে থাকেন। যুদ্ধের এই ডামাডোলের কারণে মার্কিন সরকার পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং আব্দুল কাদির খান সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে তার কাজ চালিয়ে যান। সোভিয়েত ইউনিয়ন সে সময় আফগানিস্তান দখল না করলে আজ ইরানে যেভাবে আমেরিকা হামলা চালিয়েছে, একই ধরনের হামলা তখন পাকিস্তানেও হতে পারত। 1990-এর দশকের গোড়ার দিকেই আব্দুল কাদির খানের প্রচেষ্টায় পাকিস্তান পরমাণু অস্ত্র উৎপাদন করলেও সেটির পরীক্ষা তখন চালায়নি। ইসলামাবাদ উপযুক্ত সময় ও পরিস্থিতির অপেক্ষায় ছিল। 1998 সালের মে মাসে ভারত একসঙ্গে 3টি পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর পাকিস্তানও কয়েকদিনের ব্যবধানে ওই মাসেই ভূগর্ভে একসঙ্গে 5টি পরমাণু বোমার সফল পরীক্ষা সম্পন্ন করে। ফলে প্রথম কোনো মুসলিম দেশ হিসেবে পাকিস্তান পরমাণু অস্ত্রের অধিকারী হয় এবং আব্দুল কাদির খান পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক উপাধিতে ভূষিত হন। পাকিস্তানে যখন খানের জনপ্রিয়তা তুঙ্গে, তখন পশ্চিমা দেশগুলো আব্দুল কাদির খানকে বিশ্বব্যাপী নজিরবিহীনভাবে পরমাণু প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত করে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক সাপ্তাই শাভিদ অভিযোগ করেন, আব্দুল কাদির খানের কারণেই ইরান পরমাণু প্রযুক্তি অর্জন করতে পেরেছে এবং খানকে হত্যা না করা ছিল তার কর্মজীবনের সবচেয়ে বড় ভুল। 2008 সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA অভিযোগ করে, আব্দুল কাদির খানের নেতৃত্বাধীন পরমাণু নেটওয়ার্ক এই প্রযুক্তি ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার কাছে তুলে দিয়েছে। আব্দুল কাদির খানের ঘনিষ্ঠ বন্ধুদের দৃষ্টিতে পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পর তিনি আরও বেশি ধার্মিক হয়ে ওঠেন এবং তিনি মনে করতেন মুসলিম বিশ্বের আরও বহু দেশের কাছে পরমাণু অস্ত্র থাকা উচিত। পাকিস্তানের তৎকালীন জ্বালানি মন্ত্রী তার এক সাক্ষাৎকারে বলেন, ইরানের একটি প্রতিনিধি দল 1991 সালে ইসলামাবাদ সফরে গিয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তারা পরমাণু প্রযুক্তি হস্তান্তরের জন্য পাকিস্তানকে $8 বিলিয়ন প্রদান করার প্রস্তাব করেন। কিন্তু এই প্রস্তাবটি সে সময় ইসলামাবাদ ফিরিয়ে দেয়। কিন্তু IAEA দাবি করেছে ওই ঘটনার 3 বছর পর আব্দুল কাদির খান তেহরান সফরে গিয়ে ব্যক্তিগতভাবে ইরানের সঙ্গে পরমাণু সহযোগিতা শুরু করেন। IAEAর দাবি, খান বা তার কোনো প্রতিনিধি 1994 থেকে 1999 সালের মধ্যে তেহরান ও দুবাই সহ বিভিন্ন স্থানে ইরানি প্রতিনিধিদের সঙ্গে 13 বার বৈঠকে মিলিত হন। আব্দুল কাদির খানের একজন সহকর্মী টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্টে অনুষ্ঠিত এরকম একটি বৈঠকে ইরানি প্রতিনিধি দল 2টি লাগেজে করে $60 লাখ বিনিময়ে কাদির খানের কাছ থেকে P1 সেন্ট্রিফিউজ তৈরির প্রযুক্তি গ্রহণ করেন। পরবর্তীতে ইরানি বিজ্ঞানীরা নিজেরাই পরবর্তী প্রজন্মের সেন্ট্রিফিউজগুলো তৈরি এবং পরমাণু জ্বালানি চক্র সম্পন্ন করেন।
যাই হোক, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্টের ভিত্তিতে 2003 সালের অক্টোবর মাসে তৎকালীন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড অ্যাবিটাজ ইসলামাবাদ সফরে গিয়ে পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর আব্দুল কাদির খানকে আটক করার আহ্বান জানান। বলা হয়, খানকে আমেরিকার হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এ সময় ডক্টর খান জেনারেল মুশাররফের উপদেষ্টা হিসেবেও কাজ করতেন। পাক প্রেসিডেন্ট চরম বেকায়দায় পড়ে যান, কারণ আব্দুল কাদির খান তখন জাতীয় বীর হিসেবে পাকিস্তানে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। সেই সঙ্গে খানকে ধরতে গেলে তার সঙ্গে সহযোগিতার দায়ে বহু পাকিস্তানি জেনারেলের নামও উঠে আসতে পারে, যা জেনারেল মুশাররফ সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারত। চতুর প্রেসিডেন্ট মুশাররফ ভিন্ন পথ অবলম্বন করেন। ওই ঘটনার 4 মাস পর 2004 সালের জানুয়ারি মাসে আব্দুল কাদির খান শেষবারের মতো পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন এবং সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে পরমাণু প্রযুক্তি তুলে দেওয়ার কথা স্বীকার করেন। আমেরিকার প্রচণ্ড চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট মুশাররফ পাকিস্তানের গৌরব আব্দুল কাদির খানকে ক্ষমা করে দেন, তবে তিনি তাকে গৃহবন্দী করেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একাধিকবার আব্দুল কাদির খানকে ওয়াশিংটনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানালেও মুশাররফ তাতে কর্ণপাত করেননি। তিনি শুধু বলেছেন, কাদির খানকে গৃহবন্দী করা হয়েছে এবং তার পক্ষে এখন আর কোনো ধ্বংসাত্মক তৎপরতা চালানো সম্ভব নয়। যারা কাদির খানকে গৃহবন্দী করার জন্য জেনারেল মুশাররফকে অভিযুক্ত করেন, তাদের জানা উচিত তিনি খানকে আমেরিকার হাতে তুলে দেওয়ার হাত থেকে রক্ষা করতে এ কাজ করতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে গৃহবন্দী থাকা অবস্থায় ইরানের কাছে পরমাণু প্রযুক্তি তুলে দেওয়ার ঘটনায় পাক সেনাবাহিনীর সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি প্রমাণ করার জন্য আব্দুল কাদির খান টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক চিঠিতে বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরাসরি নির্দেশে ইরানের কাছে পরমাণু প্রযুক্তি তুলে দিয়েছিলেন। বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানি হলেও তার মা নুসরাত ভুট্টো ছিলেন ইরানি নাগরিক। টাইম ম্যাগাজিনে প্রকাশিত চিঠিতে বলা হয়, বেনজির ভুট্টোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইমতিয়াজ ইরানকে প্রয়োজনীয় পরমাণু প্রযুক্তি সরবরাহ করার জন্য আব্দুল কাদির খানকে নির্দেশ দিয়েছিলেন। অবশ্যই ঘটনার 4 বছর পর ডক্টর খান এই স্বীকারোক্তি অস্বীকার করেন। 2009 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের একটি আদালত ডক্টর খানকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। তাকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেওয়া হয় ঠিকই, কিন্তু তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত দেশের ভেতরে চলাফেরা করতে হলেও তাকে নিরাপত্তা বাহিনীর কঠোর তত্ত্বাবধানে থাকতে হতো। ডক্টর আব্দুল কাদির খান পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানকে $3 কোটি অর্থ দান করেছিলেন। 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানের এই পরমাণু বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানি জনগণ তাদের জাতীয় বীরকে হারিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানকে একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার জন্য ডক্টর খান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।